হোক না অল্প দিনের সংসার, টিকিয়ে রাখার জন্য মেয়েরা সব কিছু করতে পারে, সব কিছু। নিপা নাছোড়বান্দা, থাপ্পড় খেয়েও দমে গেল না। অনুপমার সুন্দর হাতখানা শক্ত করে চেপে ধরল, চোখের জলটুকু মুছে নিয়ে বলল, প্রয়োজনে আরও 10টা থাপ্পড় মারো বৌদি, তবুও আমার সাথে চলো প্লিজ। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে অনেক সহ্য করেছে অনুপমা। যে যখন যেভাবে পেরেছে অনুপমাকে কটুবাক্য শুনিয়েছে, অপমান করেছে, সম্মানহানি করার চেষ্টা চালিয়েছে। আজ সব ধৈর্যের বাঁধ যেন ঝড়ো বালির মতো ঝরঝর করে ভেঙে গেল। এই মাথা পাগল স্বার্থপর মেয়েটার সাথে এখন কথা বলতেও প্রচুর বিরক্ত লাগছে, গা ঘিনঘিন করছে। নিপা অস্থির হয়ে বলল, কি হলো, চলো না বৌদি। অনুপমা দৃঢ় কণ্ঠে বলল, আমি রূপায়ণের সাথে কথা বলবো। বর্দা ভাই তোমাকে যেতে বলছে, তুমি শুনতে পাওনি? অনুপমা বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল, বলল, নিজের কানে শুনবো। নিপা আবারও ব্যস্ত হাতে রূপায়ণকে ফোন দিল। দুবার রিং হওয়ার পর উপাস থেকে ফোন রিসিভ করলো রূপায়ণ। নিপা ফোন স্পিকার দিয়ে কণ্ঠ স্বাভাবিক করে বলল, বর্দা ভাই, তুই বৌদিকে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিস? বৌদি বিশ্বাস করছে না, আবার বল প্লিজ। আজ দোকানে বেশ ভিড়, নিপা বারবার ফোন দিচ্ছে, হিসাবে ভুল হয়ে যাচ্ছে। রূপায়ণ বিরক্ত হয়ে বলল, নিয়ে যা, এতবার বলার কি আছে? আর কিছু বলার আগে বিশ্বজয়ী হাসি দিয়ে নিপা ফোন কেটে দিল। অনুপমার পদ্মপুকুরের মতো স্বচ্ছ চোখ দুটো জলে ভরে গেল। মানুষটা একবার অনুপমার সাথে কথাও বলতে চাইল না, এতটা ব্যস্ত হয়ে পড়েছে। অনুরাধাকে কোলে নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল অনুপমা। রাতে রূপায়ণ বাড়ি ফিরে দেখলো বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে আছে। রূপায়ণ হাত মুখ ধুয়ে নিজের ঘরে চলে গেল। ঘরে কাউকে না দেখে বুকের ভেতরে শুকনো মরুভূমির মতো চৌচির হয়ে গেল। বিয়ের পরে এই প্রথম অনুপমাকে ছেড়ে থাকতে হবে ভাবতেই মনটা বিষণ্ণতায় ভরে গেল। মনের ভেতর তানপুরার করুণ সুর বেজে উঠল। পেটে খিদে, অথচ খেতে ইচ্ছে করছে না। বিছানায় আদশা হয়ে ফোনটা হাতে নিয়ে রূপায়ণ অনুপমা ফোনে ফোন দিল। ফোনটা ঘরেই আছে, বেজে বেজে কেটে গেল। অনুপমার সাথে ফোন নিয়ে যায়নি, বেশ অবাক হলো রূপায়ণ। নিপাকে ফোন দিল। নিপার গাল দুটো শক্ত করে চেপে ধরেছে সুমন। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলল, একটা কাজও তুই ঠিক মতো করতে পারিস না, তোকে দিয়ে আমার হবেটা কি রে? এই প্রথম নিপার গায়ে হাত তুলল সুমন। নিপা কেঁদে দিল, বলল, আমি তো বৌদিভাইকে আনতে গিয়েছিলাম, হঠাৎ না বলে কয়ে কোথায় যেন চলে গেল। সুমন অতিরিক্ত নেশা করেছে। নিপার চুলের মুঠি চেপে ধরল, রাগে হিসিয়ে বলল, তুই আগেই কেন সরাসরি বলতে গেলি? মিথ্যে কথা বলে এখানে নিয়ে আসতে পারলি না? আমার মাথায় খুন চেপে গিয়েছে নিপা। আমার কাছে আজ রাতেই তুই অনুপমাকে এনে দিবি। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। আহ ছাড়ো, আমার ব্যথা লাগছে। লাগুক ব্যথা, আমার বুকের ভিতর পুড়ে যাচ্ছে। তুই কেমন বউ, স্বামীর একটা আবদার পূরণ করতে পারলি না? আমি তোকে নিয়ে আর সংসার করব না। হঠাৎ ফোনটা বেজে উঠতেই সুমন নিপাকে ছেড়ে দিল। স্পিকার দিয়ে বলল, নে, তোর ভাই ফোন দিয়েছে, কথা বল। হ্যালো নিপা। নিপা চোখের জল মুছে নিয়ে বলল, বল। অনুপমা কোথায়? নিপা রেগে গেল, ঝাঁজ দেখিয়ে বলল, আমি কি জানি বৌদি কোথায়? কত করে বললাম আমার সাথে আসতে, এতই অহংকার তোর বউয়ের, আমার সাথে এলো না। রূপায়ণ লাফিয়ে উঠল, অস্থির হয়ে বলল, তোর সাথে যায়নি মানে? তাহলে কোথায় গেল? আমি জানি না বদ্দা ভাই। সুন্দরী বউ তোর, দেখ, তোকে ফেলে কোন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে হয়তো। মুখ সামলে কথা বল নিপা, কোনো ভদ্রবাড়ির বউ এভাবে না বলে কয়ে চলে যায় নাকি, তুই বল। রূপায়ণ ফোনটা কেটে দিয়ে শুকনো ঢোক গিলল। সীমাকে ডেকে অনুপমার কথা জিজ্ঞাসা করলো। সীমাও কিছু বলতে পারল না। দিগদশা না পেয়ে অনুপমার জেঠুকে ফোন দিল রূপায়ণ। ওই বাড়িতে নাকি যায়নি, এই রাতের বেলা এখন কোথায় খুঁজবে? রূপায়ণের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। অজানা ভয়ে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে গেল। অনুপমা তো এতটা অবুঝ না, আজ কি এমন হলো? কাউকে কিছু না বলে এভাবে বাড়ি ছেড়ে চলে গেল। রূপায়ণ বুঝতে পারছে না এখন কি করবে। বুকের ভেতর ব্যথা করছে, পা দুটো ভেঙে আসছে। অনুপমার সুন্দর মুখখানি চোখের পাতায় ভেসে উঠতে চোখের পাতা ভিজে যাচ্ছে। রূপায়ণ টাকা আর ফোন নিয়ে রাত দুপুরে বাড়ি থেকে বেরিয়ে এলো। অনুপমা বসে বসে নিঃশব্দে কাঁদছে। রুম্পা পাশে বসে আছে, মাথায় তেল ঠেসে দিচ্ছে আর নানাভাবে অনুপমাকে বোঝাচ্ছে। অনুপমা ভেজা করতে অভিযোগের সুরে বলল, ওর অতিরিক্ত ভালো মানুষের জন্য ওর ভাই বোনগুলা আমার সাথে নোংরামি করার সাহস পায়। আমার ভাবতে গা গুলিয়ে যাচ্ছি। গোবিন্দ অফিস থেকে এসে রুম্পার মুখে সব কথা শুনে রাগে ক্ষোভে ফেটে পড়ল। রূপায়ণ ভাই বোনগুলোকে গোবিন্দ আগের থেকে দেখতে পারে না, এক একটা অমানুষ তৈরি হয়েছে। রূপায়ণকে ফোন করে
নাতে চেয়েছিল অনুপমা এখানে এসেছে। রুম্পা ফোনটা কেড়ে নিয়েছে, কড়া কণ্ঠে বলল, খবরদার, তুমি এখন কিছুতেই ওই মাথামোটাকে ফোন দিবা না। বউ বাচ্চা হারিয়ে গেলে কেমন লাগে বুঝুক, এতে যদি একটু সুবুদ্ধি হয়। গোবিন্দ ভেতর ভেতরে ছটপট করছে। রুম্পা যতই বলুক ফোন দেওয়ার দরকার নেই, ফোন না জানালে তার প্রিয় বন্ধু অতিরিক্ত চিন্তায় শেষে না হার্টস্ট্রোক করে বসে। গোবিন্দ বাথরুমে যাওয়ার নাম করে লুকিয়ে বাটন ফোনটা নিয়ে গেল। রূপায়ণ ফোন রিসিভ করতে গোবিন্দ ফিসফিস করে বলল, হ্যালো বন্ধু, বৌদি আমাদের বাসায়। রূপায়ণ স্বস্তির নিঃশ্বাস ফেলল, জানে প্রাণ ফিরে এলো। কি ভয়টাই নিয়ে পেয়েছিল, আর যদি অনুপমার কিছু হয়ে যেত। রূপায়ণ কী নিয়ে বাঁচত আর ভাবতে পারে না রূপায়ণ। শুকনো কণ্ঠে বলল, আমি আসছি। বাবাকে দেখে অনুরাধা ছটপটিয়ে উঠল, বাবার কোলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেল। রূপায়ণ মেয়েকে ধরতে গেল, অনুপমা ধরতে দিল না। মেয়েকে কোলের মাঝে নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। অনুরাধা বাবার কোলে না যেতে পেরে ঠোঁট বেঁকিয়ে কেঁদেই উঠল। রূপায়ণকে দেখে রুম্পার খুব রাগ হচ্ছে। কম কষ্ট পেয়ে তো অনুপমা বাড়ি ছাড়েনি, সব দোষ এই মানুষটার। রূপায়ণ ইশারায় গোবিন্দকে বাইরে যেতে বলল। গোবিন্দ রুম্পার পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, এখন স্বামীর স্ত্রীর মান অভিমান পর্ব চলবে। এখানে বোধহয় আমাদের থাকা ঠিক না, চলো অন্য ঘরে। রুম্পা চোখ গরম করে তাকালো, চাপা কণ্ঠে বলল, তোমার যেতে হলে তুমি যাও, আমি এখন কোথাও যাব না। এই রুম্পাটা এত অবুঝ কেন? আচ্ছা জ্বালাই হলো তো। অনুপমাকে যে একটু আদর করে বুকে টেনে নিয়ে নিজের অশান্ত বুকটা শান্ত করবে রূপায়ণ, সেটাও পাচ্ছে না। গোবিন্দ রুম্পার সামনে জড়িয়ে ধরতে খুব লজ্জা লাগছে। বন্ধুর মলিন মাখা মুখখানি দেখে গোবিন্দর খুব মায়া হলো। রুম্পাকে জোর করে ঘর থেকে নিয়ে গেল। রূপায়ণ দরজা আটকে দিয়ে এক টানে বাচ্চাসহ অনুপমাকে বুকের মাঝে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে অনুপমার সুন্দর মুখখানি লাল টুকটুকে হয়ে গেছে, চোখ দুটো ফুলে গেছে। রূপায়ণ আটকে উঠল, জোর করে চোখের পাতায় চুমু খেতে অনুপমা অস্ফুট স্বরে বলল, ছাড়ো। অনুপমার কণ্ঠে স্পষ্ট অভিমান। রূপায়ণ ছাড়ার বদলে আর একটু শক্ত করে চেপে ধরল। অনুপমার চোখে চোখ রেখে বলল, এভাবে না বলে বাড়ি থেকে চলে এসেছে কেন? অনুপমা বিষণ্ণ গলায় বলল, তুমিই তো বলেছ। আমি এখানে আসতে বলেছি? অনুপমা রেগে গেল। মেয়েকে খাটের মাঝখানে বসিয়ে দিয়ে রূপায়ণের শার্টের গলা চেপে ধরল, চোখে চোখ রেখে বলল, তোমার ওই বেয়াদব বোন আমায় কেন নিতে এসেছিল জানো? অনুপমার হাতে হাত রেখে বলল, না। বললে জানবো কীভাবে? জানো না? যখন যেতে বলেছিলে কেন? রূপায়ণ কী উত্তর দিবে ভেবে পেল না। অনুপমার চোখ দুটো জলে টইটুম্বুর। মলিন কণ্ঠে বলল, তোমার বোন জামাইয়ের সাথে এক রাত শোবার জন্য আমাকে নিয়ে যেতে এসেছিল, তাতে নাকি তোমার বোনের সংসার বাঁচবে। জীবনের সবচেয়ে কুৎসিত ঘৃণ্য কথাটা এইমাত্র অনুপমার মুখে শুনল রূপায়ণ। মনটা তিতা বিষে ভরে গেল। অনুপমার দাঁতে ঠোঁট কামড়ে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করেও পারল না, ঠোঁট বাঁকিয়ে কেঁদেই দিল। রূপায়ণ বুকের মাঝে আঙুল তাক করে ধরে আসা কণ্ঠে বলল, আজ শুধুমাত্র তোমার অতিরিক্ত ভালো মানুষের জন্য তোমার ভাই বোনগুলো আমার সাথে নোংরামি করার সাহস পায়। তুমি যদি শুরু থেকে ওদের রাশটা শক্ত হাতে টেনে ধরতে, তাহলে আমাকে এতটা অপমানিত লাঞ্ছিত হতো না। রূপায়ণ চোখ বুঝে গভীর দীর্ঘশ্বাস ফেলল, বলল, বাড়ি চলো অনুপমা। অনুপমা তাচ্ছিল্য করে একটুখানি হাসলো, বলল, আমি অনেক সহ্য করছি, আর সহ্য করব না। যে বাড়িতে স্বামী বেঁচে থাকতে তার বউ সেফ নয়, প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয়, সেই বাড়ি গিয়ে কি হবে? তোমার সংসারে তুমি যাবে না? না। এখন যারা আমার সাথে নোংরামি করতে চায়, দুদিন পর আমার মেয়েটাকেও ছাড়বে না। জেনে শুনে আমি আর ওই বিকৃত পরিবেশে ফিরে যাব না। রূপায়ণ অনুপমার হাতটা শক্ত করে চেপে ধরল, বলল, চলো, নিপার বাসায় যাব আমরা, অনেক বোঝাপড়া বাকি আছে। আমি কোথাও যাব না। এমনিতে রাগে জেদে ক্ষেপে মাথা ফেটে যাচ্ছে। অনুপমার খামখেয়ালিপনা দেখে বুনো রাগটা কিছুতেই কন্ট্রোল করতে পারছে না রূপায়ণ। দিকদিশা না পেয়ে সুমনকে ফোন দিয়ে লাউড স্পিকারে দিল। চিৎকার করে বলল, এই কুত্তার বাচ্চা, আমার বোনকে আজ কেন পাঠিয়েছিলি? আমার বউয়ের সাথে শোবার খুব শখ হয়েছে, তাই না? আমি যদি আসি না, তোকে কেটে কেটে মাংস কুত্তা দিয়ে খাওয়াবো জানোয়ার। সুমনও কয় না, বলল, তোর বোনের সাথে আমি সংসার করব না। সাহস থাকে তো নিয়ে যা তোর বোনকে, তোকে পুলিশে দেবো জানোয়ারের বাচ্চা, তুই মানুষের জন্মই না। সুমন বলল, এই কুত্তা, কি বললি আমারে? তুই তো বুড়ো খাটাস। এক বাপের বেটা হলে তোর বউকে দিয়ে যা আর তোর বোনকে নিয়ে যা। রূপায়ণ রাগে বেসামাল হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি যদি এখন আসি তোকে কিন্তু সত্যি সত্যি খুন করে ফেললো। সুমন ঠোঁট বাঁকিয়ে হেসে দিল, চুচু শব্দ তুলে বলল, আয় না আয়, সাথে তোর ননির পুতুল বউটাকেও নিয়ে আসিস, শালি হেব্বি মাল। রূপায়ণ গা ঘিন ঘিন করে উঠল। অনুপমা কান চেপে ধরে কাঁদছে, বান্দির বাচ্চা, আজ তোকে মেরেই ফেলবো আমি। কথাটা বলে ফোনটা কেটে দিল রূপায়ণ। খানিক বাদে নিপা
ফোন দিল। কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, বদ্দা ভাই আমাকে বাঁচাও, আমাকে এই নরক যন্ত্রণা থেকে নিয়ে যা। ও মাগো, মরে গেলাম আমি। রূপায়ণ ভীতু কণ্ঠে বলল, কি হয়েছে নিপা? নিপা ধরে আসা গলায় বলল, ফোনে এত কথা বলা যাবে না বদ্দা ভাই, তুই শিগগির চলে আয় প্লিজ। যতই বোনের উপর রাগ জেদ থাকুক না কেন, ছোটবেলা থেকে কোলে পিঠে করা পিতৃস্নেহে বড় করেছে রূপায়ণ। সেই ছোট বোনের বিপদের দিনে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। রূপায়ণ ফোন রেখে এক হাতে মেয়েকে কোলে তুলে নিল, অন্য হাতে অনুপমার হাত ধরে বলল, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি নিপার বাসায় যাব। অনুপমা নিজের হাতটা ছাড়িয়ে নিল, রূপায়ণের হাতটা আঁকড়ে ধরল, ভেজা কণ্ঠে বলল, এখন আমি ওই বাড়িতে যাব না, আর না তোমাকে যেতে দিব। রূপায়ণ ধরে আসা গলায় বলল, অনুপমা বোঝার চেষ্টা করো, আমার ছোট বোনটা খুব বিপদে পড়েছে। ওই সন্তানটা ওর বড় কোনো ক্ষতি করে ফেলবে। নিপার নিজের দোষে নিপার আজ এই অবস্থা, তবুও ও আমার ছোট বোন। ধরো আজ যদি অনুরাধার কোনো বিপদ হয়, তুমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবে? আতঙ্কে অনুপমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অস্ফুট স্বরে বলল, রূপায়ণ। রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলল। অনুপমার হাতটা ছেড়ে দিয়ে ঘরের দরজা খুলে দিতে গোবিন্দ হুড়মুড় করে ঢুকলো। বলল, কি হয়েছে? অনুপমা কেঁদে দিল, সবটা খুলে বলল। ওকে এখন কিছুতেই যেতে দিবেন না দাদা, ওর মাথা ঠিক নেই। গোবিন্দ বলল, বৌদি আমাদের বাসায় থাকুক, চল আমিও তোর সাথে যাব। তুই গিয়ে কি করবি? বোকার মতে কথা বলিস না রূপায়ণ, এমনও তো হতে পারে এটা ওদের কোনো একটা চাল। আমার বোন এমন পরিস্থিতিতে মিথ্যে কথা বলবে না নিশ্চয়। গোবিন্দ তাচ্ছিল্য করে বলল, তোর বোনদের আমার বেশ ভালো করে চেনা আছে রূপায়ণ, জীবনে অনেক বোন দেখেছি, বিশ্বাস কর। তোর পিসিরা তো কত ভালো, অমায়িক ব্যবহার, একই বাড়ির মেয়ে হয়েও তোর বোনগুলো এক একটা শয়তানের হাড্ডি হয়েছে। তাছাড়া দীপাই বা কেমন, জেনে শুনে এরকম একটা ছেলের সাথে নিজের বোনকে বিয়ে দেয় গো? রূপায়ণ বলল, তখন তো কেউ আমার একটা কথাও শুনল না, আমি কিছু বললেই বলতো এখন বউ পেয়ে বোনেরা বেশি হয়ে গেছে। সরি রূপায়ণ, তবুও বলতে হচ্ছি, তুই হলি নাক কাটা। বিন্দুমাত্র আত্মসম্মান বোধ থাকলে ওই বাড়িতে যাওয়ার কথা ভাববি না। যারা বিয়ে দিয়েছে এখন তারাই সমস্যা মেটাক। তুই যদি আমার জায়গায় থাকতি তবেই বুঝতে পারতি। বাবা মা তো মারা গিয়ে বেঁচে গেছে, আমাকে রেখে গেছে এদের দেখার জন্য। দেখবি দেখ, দূর থেকেও তো দেখা যায়, কিন্তু তোদের ভাই বোনকে দেখতে গিয়ে তোর বউয়ের সম্মান তো তুই বজায় রাখতে পারছিস না, তাহলে বিয়ে করছিস কেন? রূপায়ণ হতবাক হয়ে গেল। অনুপমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমার সম্মান সত্যি বজায় রাখতে পারছি না অনুপমা? গোবিন্দ পাল্টা প্রশ্ন করলো, নিজের বিবেকের কাছে প্রশ্ন কর, আশা করি উত্তর পেয়ে যাবে। রূপায়ণ দাঁতে দাঁত ঘষে কি যেন ভাবলো, গোবিন্দকে বলল, চল আমার সাথে। সুমনের অতিরিক্ত নেশা চেপে গেছে, নিপাকে অমানুষের মতো মারতে মারতে আত্মরা করে ফেলেছে। অনুপমাকে যদি না পায় এই বউ দিয়ে কি করবে সুমন? তন্নি আজ আর চুপ করে থাকতে পারল না। দাদু ঠাম্মি বাসায় নেই, বাবা বন্ধ ঘরের ভেতরে নতুন আন্টিকে প্রচুর মারধর করছে। নিজের মাকে চোখের সামনে মরতে দেখেছে তন্নি, বাবার জন্য আরও কারো মৃত্যু দেখতে পারবে না। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কাজটা আজ করেই ফেলল তন্নি। ফোন টিপে টিপে কাপা হাতে 999 এ কল দিল। ভীত কণ্ঠে সংক্ষেপে বাড়ির ঘটনা পড়ল, বসার লোকেশনটা বলে দিয়ে অপেক্ষা করতে লাগলো। নতুন আন্দ্রে গোঙানির বিকট শব্দ শোনা যাচ্ছে। তন্নি অতিরিক্ত ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ভেসে ভেসে ওই পৃথিবীর সবচেয়ে কুৎসিত নিকৃষ্ট মানুষের ঘরেই কেন তন্নিকে জন্ম নিতে হলো? বলতে পারো ঠাকুর। মানসিক বিকাশগ্রস্ত সুমন নিপার টুটি চেপে ধরে রহস্য করে হাসলো। নিপার রক্তে ভেজা গালে গাল ঠেকিয়ে বলল, জানো, তোমার বৌদি সুন্দরী বৌদিকে এনে দিতে না পারলে তো তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, বলে আছড়ে ফেললো নিপাকে। নিপা হামাগুড়ি দিয়ে সুমনের পা দুটো জড়িয়ে ধরল, অস্ফুট স্বরে বলল, আমায় ছেড়ে দাও প্লিজ, আমি আমি অনেক দূরে চলে যাব। সুমন দাঁত বের করে অনেকক্ষণ হাসলো, মাথা বাঁকিয়ে বলল, কি হবে বেঁচে থেকে? সেই তো আমার নামে নারী নির্যাতন মামলা দিবা, কোর্টে কেস উঠবে, পুলিশকে টাকা দিতে হবে, তোমাকেও টাকা দিতে হবে, এর চেয়ে তুমি মরে গেলে শুধু পুলিশকে টাকা দিলে হবে। বলেই নিপার তলপেট বরাবর কষিয়ে লাথি মারল সুমন। অতিরিক্ত ব্যথা ও অসহ্য যন্ত্রণা নিপার চোখ মুখ অন্ধকার দেখল। বড্ড ভুল হয়ে গেছে, জেনে শুনে টাকার লোভে এরকম একটা অমানুষকে বিয়ে করা এরকম ঠিক হয়নি। এর চেয়ে সৌরভ ঢের ভালো ছিল। পুলিশ এসে জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলো। তন্নি দৌড়ে গিয়ে ঘরের চাবি এনে দিল। লক খুলেই সুমন চুলের মুঠি শক্ত করে চেপে ধরল, ধুমধাম করে 2-4টে কিল ঘুষি বসিয়ে দিল। বিবস্ত্র নিপাকে মহিলা পুলিশ তড়িঘড়ি করে কাপড় দিয়ে কোনো মতে ঢেকে দিল। ইন্সপেক্টর জাহির সাহেব সুমনের হাতে হাতকড়া পরিয়ে যে চিবিয়ে চিবিয়ে বলল, এই মেয়ে যদি এখন নারী নির্যাতন মামলা ঠুকে দেয়, সহজে জেল থেকে বের হতে পারবি না, সারা জীবন জেলে পচে গলে মরতে হবে তোকে, হারামি। রূপায়ণ যখন সুমনের ফ্ল্যাটে এলো
তখন পুলিশ সুমনকে ধরে নিয়ে যাচ্ছে। চারপাশের লোকের হিড়িক পড়ে গেছে। ভিড় ঠেলে ঘরে গেল। নিপাকে বেহুশের মতো পড়ে থাকতে দেখে রূপায়ণ বুকের রক্ত ছলকে উঠল। নিপার গালে মাথায় হাত রেখে কত শতবার ডাকলো। নিপা সাড়া দিল না, কেমন নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে। রূপায়ণ দিক দিশা না পেয়ে নিপাকে কোলে তুলে নিল। নিপার পুরো শরীর ব্যথায় নীল হয়ে গেছে। রূপায়ণ কোলে তুলে নিতেই ব্যথায় ফুপিয়ে কেঁদে উঠল। রূপায়ণও চোখের কোণ ভিজেই উঠেছে। হাসপাতালের বারান্দা দাঁড়িয়ে গোবিন্দ রূপায়ণের কাঁধ চেপে ধরল, ভরসা দিয়ে বলল, ভেঙে পড়িস না বন্ধু, এখন তোকে শক্ত হবে। জানোয়ারটা আমার বোনটার কি হাল করেছে তুই দেখেছিস? গোবিন্দ দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই ভাগ্য। ডাক্তার ঘণ্টাখানেক পর ওটি থেকে বের হলো। রূপায়ণ এগিয়ে বলল, আমার বোনের কি অবস্থা ডাক্তার? পেশেন্ট এখন ভালো আছে, আশা করি কিছুদিন বেড রেস্ট নিলে আর নিয়মিত ওষুধ খেলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। নিপার জ্ঞান ফিরেছে। রূপায়ণের বোনেরা পাশে গিয়ে বসলো। নিপা নিঃশব্দে কাঁদছে। রূপায়ণ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। নিপা বিড়বিড় করে বলল, বারবার আমি কেন শাস্তি পাই বর্দা ভাই? রূপায়ণ মন খারাপ করে বলল, তোরা তো কেউ আমার একটা কথাও শুনিস না। খবর পেয়ে রূপা দীপা অরূপ ছুটে এলো। নিপার এই অবস্থা দেখে দুই বোন কেঁদে দিল। অরূপ বলল, কি করে হলো? গোবিন্দ নিচু কণ্ঠে এক এক করে সব ঘটনা খুলে বলল। সব শুনে অরূপ রেগে বলল, সব দোষ বদদাদা ভাইয়ের। আজ যদি ও বিয়েটা না করতো তাহলে এসব কিছুই হতো না। রূপা বলল, ওই বউ একটা অলক্ষী। যেদিন থেকে বাড়িতে পা রেখেছে সেদিন থেকে আমাদের সংসারে অশান্তি লেগেই আছে। দীপা বলল, কি এমন ক্ষতি হতো? নিপার কথা মেনে নিলে তাহলে আমার বোনের সংসারটা আজ এভাবে ভাঙতো না। রূপায়ণ সবার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনল। তারপর গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। দীপা বলল, তুই কোথায় যাচ্ছিস বদ্দা ভাই? আমি ভুলেই গিয়েছিলাম জানিস, ভাই বোন যতই পিতৃস্নেহে বড় করি না কেন, দিন শেষে স্বার্থে আঘাত লাগলে ভাই বোনে হয়, কখনো সন্তান হয় না। অন্তত আমার ভাই বোন তো নয়। অরূপ বলল, তুই কি বলতে চাচ্ছিস? রূপায়ণ মলিন হাসলো, বলল, কি আর বলবো, তোরা এতদিন যা চেয়েছিলে আজ তাই হবে। রূপা বলল, কি চেয়েছি আমরা? 2 বছর ধরে কিছু হলে আমাকে শুনতে হয় আমি বিয়ে করে ভুল করছি, আমার বউ অলক্ষী। বেশ, তোরা থাক, ভালো থাক। আজ থেকে জানবি তোদের একটা বড়দাদা ভাই ছিল, মারা গেছে। তিনজনে একসাথে আঁতকে উঠল। বলল, বড়দা ভাই, ছোটবেলা থেকে সংসারের পিছনে নিজের জীবনটাই উৎসর্গ করে দিয়েছি। নিজের কথা না ভেবে সবসময় তোদের কথা ভেবেছি। সবসময় ভালো ভালো খাবারগুলো তোদের পাতে তুলে দিয়েছি। অথচ এই তোরাই কারো কিছু হলে আমাকে তিক্ত কথা বলিস, আমার বউকে অপমান করিস, একটু কিছু হলে মুখের ওপর কটু কথা শুনিয়ে দিস। এতদিন তো অনেক ভাবলাম তোদের কথা, আর কত সময় এসে গেছে। অনুপমাকে এতটা অবজ্ঞা প্রাপ্য নয় বোধহয়। যে মেয়েটাকে আমার শেষ সময়ে আমাকে আগলে রাখবে তাকে আর জেনে শুনে কষ্ট দিতে পারবো না। সবাই ভালো থাকিস। অরূপ তাচ্ছিল্য করে বলল, তুই হাড়ি আলাদা করার কথা ভাবছিস? আমি আর ওই বাড়িতে থাকবো না অরূপ, বলে শার্টের কোনা দিয়ে গাল মুছে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল রূপায়ণ। 3 দিনের ভেতর সদরে 2 রুমের ফ্ল্যাট বাসা নিল রূপায়ণ। ভাই বোনেরা শত বলে কয়ে হাতে পায়ে ধরলে এবার আর রূপায়ণকে আটকে রাখতে পারল না। ট্রাকে মালপত্র তুলে দিয়ে ভাই বোনদের বলল, ভালো থাকিস তোরা, আসি রে। রূপায়ণ চলে যেতে সবাই মনমরা হয়ে বাড়িতে পা রাখল। আশ্চর্যজনকভাবে ভাই বোনেরা খেয়াল করলো বাড়িটা আর আগের মতো প্রাণোচ্ছল নেই, কেমন যেন নিষ্ক্রিয় নিস্তব্ধ হয়ে গেছে। আগেরবার রাগ, জেদ, অভিমান, অভিযোগ একপাশে সরিয়ে রেখে শুধুমাত্র মায়ের টানে ফিরে এসেছিল দাদাভাই। এবার বোধহয় সত্যি সত্যি আর ফিরবে না। নিপার শরীরটা খুব দুর্বল। সোফায় বসে বসে নীরবে কাঁদছে মেয়েটা। বড়দা ভাইয়ের বাড়ি ছেড়ে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না নিপা। দীপা পাশে বসে নিপার মাথায় হাত রাখল। নিপা এক ঝটকায় বোনের হাতটা সরিয়ে দিল। চোখের জল মুছে নিয়ে চিৎকার করে বলল, কে বলেছিল বড়দাদা ভাইয়ের হাসপাতালে ঝগড়া করতে? এবার শান্তি হয়েছে তো তোদের? রূপা বলল, আমরা তো কত কথাই বড়দাদা ভাইকে বলি, সামান্য ব্যাপারে রাগ করে বড়দাদা ভাই সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে যেন বসেছে নাকি? সীমা বলল, ভালোই হয়েছে বড়দাদা ভাই চলে গেছে, মানুষটা আর কত সহ্য করবে। ওরও বিরক্ত হয়ে বলল, তুমি চুপ করো সীমা। নিপা বলল, এখন চুপ করতে বলছিস কেন? বৌদি তো ঠিক কথাই বলছে। যে মানুষটা সারা জীবন আমাদের উপর ছায়া হয়েছিল, এখন তোরা সবাই হাড়ে হাড়ে বুঝবি ছায়াবিহীন কেমন লাগে। অরূপ রেগে গেল, বলল, তোর জন্যই তো বড়দাদা ভাই বাড়ি ছেড়ে গেছে। নিপা হতবাক হয়ে বলল, আমার জন্য? হ্যাঁ তোর জন্য।
কোন সাহসে বৌদিকে তোর স্বামীর সাথে থাকতে বলেছিলি? দীপা বলল, অরূপ চুপ কর, নিপার শরীর এমনিতে ভালো নেই। অরূপ অস্ফুট স্বরে বলল, শোন দিদি, এখন যার যার সংসার হয়েছে, সবাই নিজেদের শ্বশুর বাড়িতে থাকার চেষ্টা করবি। হুটহাট করে চলে আসার দরকার নেই, মাঝে মাঝে বেড়াতে আসবি শুধু। আর নিপার দায়িত্ব আমি নিতে পারবো না, সরি। রূপা দীপা অস্ফুট স্বরে বলল, অরূপ। তিন ভাই বোনকে বসার ঘরে রেখে অরূপ সীমাকে নিয়ে নিজের ঘরে চলে গেল। নিপা বিড়বিড় করে বলল, আমার দায়িত্ব তোদের কাউকে নিতে হবে না, আমি আমার পথ দেখে নিব। দীপা চোখের জল মুছে বলল, তুই আমার সাথে চল নিপা। নিপা বিনা বাক্যে উঠে পড়ল, দীপার হাত ধরে বাড়ি থেকে চলে গেল। তাছাড়া আগামীকাল একবার কোর্টে যেতে হবে, উকিল ফোন দিয়েছিল। রূপায়ণ গোবিন্দ দুজন লোক নিয়ে ফ্ল্যাটে আসবাবপত্র দিয়ে সুন্দর করে সাজিয়ে ফেলল। পাশাপাশি ফ্ল্যাট হয়, অনুপমা রুম্পাদের ফ্ল্যাটে মেয়েকে নিয়ে আনমনে বসে রইল। রুম্পা রান্না চাপিয়ে দিয়ে অনুপমার পাশে এসে বলল, ভরসা দিয়ে বলল, মন খারাপ করো না অনুপমা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। অনুপমা চোখ তুলে তাকালো, মলিন কণ্ঠে বলল, মানুষটা খুব কষ্ট পেয়েছে দিদি। আমি তো মন থেকে কথাগুলো বলিনি, শুধুমাত্র আমার জন্য মানুষটা আজ বাড়ি ছাড়া। এভাবে বলো না অনুপমা, দাদা এতদিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ওরা নামতে নামতে কতটা নিচে নেমে গিয়েছিল, ছি, ভাবতেই আমার গা গুলিয়ে যাচ্ছে। এবার যদি ওদের একটু সুবুদ্ধির উদয় হয়। রূপায়ণ ক্লান্ত হয়ে এসে অনুপমার গা ঘেঁষে বসল। অনুরাধা বাবার কোলে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। মেয়েকে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেলো রূপায়ণ। রুম্পা রান্নাঘরে চলে যেতেই মেয়ের চোখ দুটো আলতো করে চেপে ধরে অনুপমার গালেও একটা চুমু এঁকে দিল। রূপায়ণ চোখ গরম করতে তাকাতে রূপায়ণ চোখ টিপে হেসে দিল, বিড়বিড় করে বলল, নিজের বউকে তো আদর করেছি, এত রাগ করার কি হলো, আজব। অনুপমা সে কথা উত্তর না দিয়ে বলল, তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? রূপায়ণ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, শুধু বাড়ি তো ছেড়ে এসেছি অনুপমা, কারোর সাথে সম্পর্ক তো বিচ্ছেদ করিনি। আমি আগের মতো সবার সাথে সম্পর্ক বজায় রাখবো, সবার বিপদে আপদে ছুটে যাব। তুমি শুধু দেখবা আমি তোমার প্রাপ্য সম্মান, মর্যাদা, দায়িত্ব, কর্তব্য ঠিকমতো পালন করি কিনা। তাছাড়া এই দূরত্ব খুব বেশি দরকার ছিল। ওরা যেমন আমার ভাই বোন, তুমি আমার বউ, আমার মেয়ে, মা। আমার উপর ওদের ঠিক যতটা অধিকার, তোমারও কোনো অংশে কম না। তাছাড়া আমার মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে। যেখানে ওদের বাবা মাকে কেউ প্রাপ্য সম্মান দেয় না, কারণে অকারণে তুচ্ছ তাচ্ছিল্য করে, এগুলো নিজের চোখে দেখে আমার মেয়েটা কী শিখবে? ওকে তোমাকে সুস্থ স্বাভাবিক একটা জীবন দেওয়া খুব বেশি প্রয়োজন ছিল। আমায় ক্ষমা করো অনুপমা, এই সিদ্ধান্ত আমার আরও আগে নেওয়া উচিত ছিল। অনুপমার বুকটা গর্বে ভরে গেল, চোখ দুটো আনন্দে ছলছল করেছে। অস্ফুট স্বরে বলল, তুমি এত ভালো কেন? নিজের সংসারটা খুব দ্রুত গুছিয়ে নিল অনুপমা। রূপায়ণ সকাল সকালে চলে যায়, বাসা কাছে হয় দুপুরে খেতে আসে। অনুপমা সংসার বাচ্চা নিয়ে ব্যস্ত, সময় বেশ কেটছে। অনুরাধা 1 বছরের জন্মদিন বেশ ধুমধাম করে উদযাপন করা হয়েছে। সবাই এসেছিল। মেয়েকে নিয়ে অনুপমা রূপায়ণ কেক কাটলো। সবাই পাত পেরে খেয়ে যে যার মতো চলে গেছে। মেয়েটাকে কী এক বদভ্যাস হয়েছে, রাতে রূপায়ণের বুকে টেনে নিয়ে যায়, মাথায় হাত বুলিয়ে না দিলে ঘুমায় না। অনুপমা ক্লান্ত হয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে রূপায়ণ নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, এই ঘুমিয়ে পড়ো না কিন্তু, জেগে থেকে কি করব? রূপায়ণ চোখ টিপে বলল, বলতেছি। অনুপমা লাজুক হাসলো। মেয়েটা ঘুমিয়ে পড়ছে। রূপায়ণ খুব সাবধানে মেয়েকে পাশে শুয়ে অনুপমাকে বুকে টেনে নিল, ফিসফিস করে বলল, এতক্ষণে মেয়েকে ঘুম পাড়িয়েছি, এখন মেয়ের মাকে ঘুম পাড়িয়ে দিব। অনুপমা রূপায়ণের বুকে চিমটি কাটলো, আহ, লাগছে তো, লাগুক, দুষ্টামি বাদ দিয়ে ঘুমাও। অনুপমা রূপায়ণের বুকে হাত বুলিয়ে দিল, বলল, ব্যস্ত দিনগুলো কীভাবে কীভাবে যেন কেটেই যাচ্ছে, তাই না? রূপায়ণ শেষের কথা উত্তর না দিয়ে, অনুপমা বলো, বন্ধুর টাকায় হানিমুন সেরেছি, চলো নিজের টাকায় বেবি মুন করে আসি। না বাবা, এত ছোট মেয়েকে নিয়ে আমি কোথাও যাব না। কিচ্ছু হবে না অনুপমা, আমি তো আছি। এক জায়গায় থাকতে থাকতে বড্ড একঘেয়েমি হয়ে এসে গেছে। অনুপমা মন খারাপ করে বলল, কেন, এখন আর আমাকে ভালো লাগে না? রূপায়ণ অনুপমার চোখের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠে বলল, আমি কি তাই বলেছি? এই যে বললে একঘেয়েমি এসে গেছে, বাড়িতে থাকতে থাকতে তো এরকম কথা তোমার মুখে কখনো শুনি? যা বাবা, আমি কি বললাম? তার মানে তুমি কি মানে বের করছো? আমাকে আমার জেঠুর বাসায় কিছুদিন রেখে আসো, একঘেয়েমি দূর হয়ে যাবে। অনুপমা, এবার কিন্তু বেশি বেশি বলে ফেলছো। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে আর মেয়েকে ছাড়া একদম থাকতে পারি না। আমার অস্থির লাগে, ঘরে মন টিকে না। কথাগুলো বলে প্রচণ্ড মন খারাপ নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল রূপায়ণ। অনুপমা শার্টের কোণা টেনে ধরে বলল, কবে যাবে ঘুরতে? থাক, যেতে হবে না। এত অভিমান।
রূপায়ণ আচমকা অনুপমাকে নিজের বাহুডোরে চেপে ধরল। চোখ দুটো লাল হয়ে গেছে। বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি ছাড়া আর কে আছে আমার? তুমি মাঝে মাঝে আমাকে ভুল বুঝো, তখন এত কষ্ট লাগে, সব কিছু অর্থহীন মনে হয়। অনুপমা রূপায়ণকে আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল, তুমি ছাড়াও আপন বলতে আমার কেউ নেই গো। রূপায়ণের বোনেরা এখন আর ওই বাড়িতে যায় না। গেলে সীমা আর ওরূপ ঝগড়া করে। তবে মন ছুটে গেলে রূপায়ণের বাসায় এসে 2 দিন থেকে যায়। এখন আর অনুপমাকে কেউ কটু কথা বলার সাহস পায় না। প্রায় অনুপমার হাত চেপে ধরে অনুতপ্ত হয়ে রূপাদীপা বলে, বদ্দাদাকে বুঝিয়ে সুঝিয়ে ওই বাড়িতে ফিরে যাও বৌদি। অত বড় বাড়ি অরূপ একা লুটেপুটে খাচ্ছে। নিজেদের বাড়ি থাকতে ভাড়া বাড়িতে থাকবে তোমরা? অনুপমা উত্তরে কিছু বলে না। একদিন না একদিন তো যেতেই হবে। তবে এখন কিছুতেই যাবে না অনুপমা। নিপাও এখন নিজেকে গুছিয়ে নিয়েছে। দীপার বাসায় থাকে। সুমন এখন জেল থেকে ছাড়া পায়নি। তবে জরিমানা বাবদ নিপাকে বেশ মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে। সেই টাকা দিয়ে নিপার কোনো মতে দিনগুলো চলে যায়। তাছাড়া রূপায়ণ এটা সেটা কিনে দেয়। প্রতি মাসে হাত খরচ বাবদ ছোটো বোনকে টাকা দেয়। পুজো বা পয়লা বৈশাখ গেলে সবাইকে নতুন কাপড় চোপড় দেয়। বদদাদা হিসেবে যতটুকু দায়িত্ব পালন করা উচিত, দূর থেকে সব দায়িত্ব হাসি মুখে পালন করে রূপায়ণ। অনুপমাকে কখনো বাধা দেয় না। লোকটা যদি ভাই বোনকে দিয়ে মানসিক শান্তি পায় দিক। অনুরাধা একটু একটু করে হাঁটতে পারে। আধো আধো বলিতে সারাক্ষণ বাবা মা ডাকে। অনুপমা রান্না করছে। ড্রয়িং রুমের মেঝেতে বসে অনুরাধা একা একা খেলা করছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। শব্দ পেয়ে দরজা খুলে দিয়ে অনুপমা। রূপায়ণ পই পই করে বলে দিয়েছে, বাইরের লোক এলে দরজা খুলবে না। সে কথা মনেই থাকে না। একজন অল্প বয়সী ভিক্ষুক এসেছে। ভিক্ষুক মেয়েটি একবার চারপাশে সতর্ক দৃষ্টিতে বুলিয়ে নিয়ে ভেঙে আসা গলায় বলল, 3 দিন ধরে কিছু খাই না, 2টা ভাত খেতে দিবেন আফা? অনুপমা মুখের উপর নাও করতে দিতে পারছে না। এত করুণ স্বরে ভাত চাইল, কি না করা যায়। ইতস্তত করে বলল, এখানে বসুন, আমি ভাত দিচ্ছি। অনুরাধাকে কোলে নিতে চাইল, গেল না। সে একমনে খেলছে। অগত্যা অনুপমা একাই কিচেনে চলে গেল। তরকারিটা প্রায় হয়ে এসেছে। নামিয়ে রেখে ভাতটা বাড়তে বোধহয় 7 মিনিট সময় লেগেছে। ড্রয়িংয়ে এসে দেখলো ভিক্ষুকটা কোথাও নেই। মেইন দরজা বাইরে থেকে লক করা। অনুপমার বুকের ভেতর কেঁপে উঠল। সারা ঘর খুঁজেও ছোট্ট অনুরাধাকে কোথাও পেল না। অতিরিক্ত ভয়ে আতঙ্কে অনুপমার মুখে রক্ত সরে গেল। বুকের ভেতর কি যেন কামড়ে ধরছে। চিৎকার করে কাঁদলো। দরজা জোরে জোরে ধাক্কা দিল। ও মা গো, আমার মেয়েটাকে বাঁচাও কই। ওই ভিক্ষুক বেশি ছেলে ধরা আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে রে। আমি মা হয়ে কি করলাম? ভিক্ষুক মহিলার সাথে বেশ জোরেই ধাক্কা খেল রূপায়ণ। মহিলার কোলে বাচ্চা। সম্ভবত মহিলা খুব তাড়াহুড়ে আছেন। অনুরাধা বাবাকে দেখে ফোকলা দাঁত বের করে হেসে দিল। আধো হাতে বলিতে বলল, বাবা বাবা। রূপায়ণ এই ভিক্ষুক মহিলার কোলে অনুরাধাকে দেখে চমকে উঠল। এক মুহূর্তের জন্য থমকে গেল। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো ঘটনা কি বুঝতে। ভিক্ষুক মহিলাটি তাড়াহুড়ো করে যেতে লাগলো। রূপায়ণ আচমকা এক হাত দিয়ে মহিলার কোল থেকে মেয়েকে ছিনিয়ে নিল। অন্য হাতে শক্ত করে মহিলার আঁচল চেপে ধরল। চিৎকার করে বলল, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছিস? তৎক্ষণে নির্জন জায়গাটায় তাড়াহুড়ো শব্দ শুনে 1 2 করে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। কয়েকজন মহিলা মিলে ভিক্ষুক বেশি মহিলাকে ইচ্ছেমতো চড় থাপ্পড় মেরে শক্ত করে বেঁধে ফেলল। পুলিশকে খবর দেওয়া হয়েছে। কত কিছু জিজ্ঞাসা করা হলো। মহিলা কিছুতেই মুখ খুলল না, যেন মুখে কুলু বেড়েছে। অনুপমা শাড়ির আঁচল ফ্লোরে লুটিয়ে সারা ঘর ব্যালকনি দাপিয়ে বেড়াচ্ছে। চোখের জলে কপাল ছড়িয়ে ছিটিয়ে থাকা এলোমেলো চুলগুলো ভিজে গেছে। কাঁদতে কাঁদতে ফর্সা মুখটা রক্তবর্ণ ধারণ করেছে। আতঙ্কে মাথা অসুস্থভাবে কাজ করছে না। রুম্পার কথা মনে পড়তেই দৌড়ে ঘরে গেল। আতিপাতি করে ফোন খুঁজল, পেল না। রান্নাঘরে ছুটে গেল সেলফে ফোন রাখা। চোখের জল মুছে রুম্পাকে ফোন দিলে রুম্পা ফোন রিসিভ করতে আবারও কেঁদে দিল অনুপমা। ফুপিয়ে বলল, দিদি গো, আমার মেয়েটা চুরি হয়ে গেছে। রুম্পা ভীষণ খেলো। অস্ফুট স্বরে বলল, কখন, কিভাবে? ওয়েট, আমি আসছি। কয়েক মিনিটের ব্যবধানে রুম্পা চলে এলো। অনুপমা রুম্পাকে জাপটে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমি এখন মানুষটাকে কি জবাব দেবো দিদি? আমার মেয়েটাকে তোমরা কেউ এনে দাও না। শান্ত হও অনুপমা, কি হয়েছিল? একটা অল্প বয়সী ভিক্ষুক বাসায় এসে ভাত খেতে চাইলো। আমি বোকার মতো মেয়েকে ফেলে রান্নাঘরে ভাত আনতে গেলাম। এসে দেখি ওই ভিক্ষুক নেই, আমার মেয়েও নেই গো দিদি। আমি গোবিন্দকে ফোন দিয়েছি, ও আসছে। তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হবে। ওই তো দাদা এসে গেছে। অনুপমা কান্নারত চোখ তুলে তাকালো। রূপায়ণ করে মেয়েকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। দৌড়ে গিয়ে মেয়ের সারা মুখে মাথায় চুমোয় চুমোয় ভরিয়ে দিল। কাঁদতে কাঁদতে বলল, মা, আমার কোলে আয় মা।
অনুরাধা মাকে দেখে ফোকলা দাঁতে হেসে দিল। মায়ের হাত সরিয়ে দিয়ে বাবার ঘাড়ে মুখ লুকোলো। সে এখন কিছুতেই মায়ের কোলে যাবে না। রুম্পা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অনুকে কোথায় পেলেন দাদা? রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, গলির মোড়ে। রূপায়ণ ঘরে চলে যেতে লাগলো। পেছন থেকে অনুপমা রূপায়ণ এক হাত ধরে ফেললে বলল, করুণ স্বরে বলল, কথা বলবে না আমার সাথে? রূপায়ণ দুপা পিছিয়ে এসে অনুপমার মুখ পানে তাকালো, বলল, তুমি এত বোকা কেন অনুপমা? আজ যদি আমি ঠিক সময়ে না আসতাম কি হতো একবার ভেবে দেখেছো? অনুপমা মাথা নিচু করে ফেলল। রূপায়ণ মেয়েকে কোলে নিয়ে এলোমেলো পায়ে ঘরে চলে গেল। রুম্পা বলল, দাদা খুব রেগে আছে অনুপমা, তুমি একটু বুঝে শুনে কথা বলে কেমন? নিজের মাকে হারিয়ে এই ছোট্ট মেয়েটাকে তো আঁকড়ে ধরেছে দাদা। আমি এখন কি করব দিদি? কি আর করবা? যাও দাদার সাথে কথা বলো, মেয়েকে কিছু খাওয়াও, এরকম ভুল যেন আর না হয়। মাথায় রেখো, আমি আসি এখন। রুম্পা চলে গেল। অনুপমা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ঘরে গেল। রূপায়ণ এক হাতে কপালে রেখে টান টান হয়ে শুয়ে আছে। মেয়েটা পাশে বসে এক মনে খেলছে। অনুপমা ভয়ে ভয়ে রূপায়ণের পাশে গিয়ে বসলো। মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল, আয় মা। অনুরাধা মিষ্টি হেসে মাথা নাড়ালো। সে মায়ের কোলে যাবে না। অনুপমা দীর্ঘশ্বাস ফেলে রূপায়ণের মাথায় হাত রাখল। প্রচণ্ড অভিমানে অনুপমার হাতখানা মাথা থেকে সরিয়ে দিল রূপায়ণ। কষ্টে অনুপমার বুকটা ফেটে হলো। অস্ফুট স্বরে বলল, তুমি এমন করছো কেন? বুনো রাগটা কিছুতেই কন্ট্রোল করতে পারল না রূপায়ণ। রাগের প্রতিফলন ঘটিয়ে বলে বসলো, তো কি করব? তুমি যে কাজ করেছো তোমায় বাহাবা দিব? জড়িয়ে ধরবো না চুমু খাবো? অনুপমার চোখ দুটো ছলছল করে উঠল। অস্ফুট স্বরে বলল, রূপায়ণ। রূপায়ণ বিরক্ত হয়ে বলল, সরে বসো অনুপমা, আমার ভালো লাগছে না। বেশ। অনুপমা উঠে চলে গেল। অন্য ঘরে গিয়ে দরজা লাগিয়ে প্রচণ্ড অভিমানে বসে বসে কাঁদতে লাগলো। ঘণ্টাখানেক কেটে যাবার পর খিদেই অনুরাধা কাঁদতে লাগলো। রূপায়ণ তন্দ্রাভাব এসে গিয়েছিল। মেয়ের কান্না শুনে লাফিয়ে উঠল। দেখলো মেয়ের কান্না শুনে অনুপমা আসেনি। মেয়েকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল রূপায়ণ। পাশের ঘরের দরজা মৃদু ধাক্কা দিয়ে বলল, অনুপমা দরজা খুলো, নিশ্চুপ। মেয়ের খিদে লেগেছে, অনুপমা দরজা খুলো, নিশ্চুপ। আমার আর টেনশন ভালো লাগে না। তুমি কি চাচ্ছ বলো তো অনুপমা? নিশ্চুপ। রূপায়ণ মেয়ের দিকে তাকিয়ে বলল, ডাক তোর মাকে। নিজে দোষ করবে, নিজে অন্যায় করবে, কিছু বললে আবার নিজেই রাগ দেখাবে। জেদ ধরে দরজা আটকে বসে আছে, নিশ্চুপ। দরজাটা খোলো না লক্ষ্মীটি, এমনিতেই মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। হুট করে দরজা খুলে গেল। অনুপমার চোখের জল মুছে অস্থির হয়ে বলল, মাথা কি খুব বেশি ব্যথা করছে? চলো হাত বুলিয়ে দেই, ক্রিম লাগিয়ে দেই। রূপায়ণ হেসে বলল। রূপায়ণের সামান্য কিছু হলে যতই রাগ জেদ অভিমান থাকুক না কেন, মেয়েটা কিছুতেই ঠিক থাকতে পারে না। কেমন অস্থির হয়ে যায়, খুব ছটপট করে। রূপায়ণ এক হাতে অনুপমাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। অনুপমার মাথায় চিবুক ঠেকিয়ে বলল, মেয়ে যদি আমার কলিজা হয় তবে তুমি আমার হৃৎপিণ্ড। তোমাদের দুজনকে দেখলেই আমার সব অসুখ অটোমেটিক ভালো হয়ে যায়। ওষুধ লাগবে না, তুমি মেয়েকে খাইয়ে দাও। মেয়েকে কোলে বসিয়ে ব্রেস্ট ফিডিং করিয়ে দিল অনুপমা। রূপায়ণ পেছন থেকে এসে অনুপমাকে জড়িয়ে ধরে মেয়ের সাথে খুনসুটিতে মেতে উঠল। অনুপমা বলল, দোকানে যাবে না? না, আজ আর ভালো লাগে না। ভিক্ষুকটা এখন কোথায় আছে? পুলিশ ধরে নিয়ে গেছে, সম্ভবত পুলিশ হেফাজতে আছে। ও, যে দিনকাল পড়েছে সবসময় মেয়েকে নিয়ে খুব সাবধানে থাকবে। লুকিং গ্লাস না দেখে কখনো দরজা খুলবে না, যে কোনো বয়সে ভিক্ষুক এলেও না। আচ্ছা। মেয়ের আজ 6 বছর পূর্ণ হলো। আবারও সাজে গিয়েছিল ওরা। মেয়েটা এখন কুটুর কুটুর কথা বলে। হ্যালিপ্যাডের এক সন্ধ্যায় তারাভরা খোলা আকাশের নিচে সবুজ ঘাসের উপর তিনজনে শুয়ে আছে। পেঁজা তুলোর মতো সাদা মেঘগুলো বারবার ছুটে দিয়ে যাচ্ছে ওদের। ওরা মুগ্ধ দৃষ্টিতে তারাভরা আকাশের দিকে তাকিয়েছে। মামের প্রতিযোগিতা করছে এক মনে তারা গুনতে। যে ফার্স্ট হবে তাকে রূপায়ণ কোলে নিয়ে রিসোর্টে ফিরবে। অনুপমা পরপর দুবার ফার্স্ট হয়েছে। অনুরাধা কিছুতেই মানছে না। অগত্যা আবারও তারা গুনেই মনোযোগ দিল অনুপমা। রূপায়ণ ঘাসের উপর থেকে ফোনটা হাতে নিল। মা মেয়েকে সুন্দর কিছু মুহূর্ত ভিডিও করলো। অনুরাধা বলল, বাবা বলো মা, মায়ের সাথে তোমার বিয়ে হয়েছিল কীভাবে? রূপায়ণ আনমনে হেসে দিল। এই গল্প কত শতবার মেয়েকে বলা হয়েছে, তার কোনো হিসাব নেই। প্রতিবারে মেয়ে খুব আগ্রহ নিয়ে শুনতে চায়। রূপায়ণ মজা করে বলল, আমার অল্প বয়সে বিয়ে হয়নি দেখে তোমার মায়ের আমার উপর খুব দয়া হলো। আমি বুড়ো হয়ে যাচ্ছি সে কথা জানতে পেরে তোমার মা নিজের থেকেই আমাকে বিয়ে করার জন্য অস্থির হয়ে গেল। আমি অল্প বয়সী সুন্দরী মেয়ে দেখে আর স্থির থাকতে পারলাম না, বিয়ে করে নিলাম তোমার মাকে। অনুরাধা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে বাবার কথা শুনছিল। বাবার গল্প শেষ হতে, তোমাদের পরিচয় যেন কোন গ্রুপে হয়েছিল বাবা? কেন মা, আমাকেও একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওই গ্রুপে অ্যাড করে দিবা? রূপায়ণ অবাক হয়ে বলল, কেন বলো তো?
অনুদরা লাজুক হেসে বলল, তোমাদের বিয়ের গল্পটা শুনতে আমার খুব ভালো লাগে বাবা। আমার যখন বিয়ের বয়স হবে আমিও মায়ের মতো ওই গ্রুপ থেকে তোমার মতো একটু বেশি বয়সী কাউকে খুঁজে নিয়ে বিয়ে করে নিব। রূপায়ণ মেয়ের নাক টিপে দিয়ে বলল, ওরে পাকনি রে। অনুপমা হাসতে হাসতে চোখের জল এসে গেল। রূপায়ণ দুজনকে দুই হাতে জড়িয়ে ধরে তারাভরা আকাশের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এত এত না পাওয়ার মাঝেও ঠাকুর বেছে বেছে জীবনের শ্রেষ্ঠ দুটো উপহার সারা জীবনের জন্য পাইয়ে দিয়েছেন রূপায়ণকে। এক জীবন আর কিছুতেই চাওয়ার নেই। ওরা তিনজনের পরিপূরক হয়ে সুখে শান্তিতে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। সমাপ্ত। বড় ছেলের শেষ পর্ব। গল্পটা শেষ হয়ে গেল। পুরো গল্পটা পড়বেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।